অর্থ বছরের প্রথম প্রান্তিকে বিদেশি বিনিয়োগ কমেছে 15%। রাজনৈতিক স্থিতিশীলতা ও আস্থা অর্জনই চ্যালেঞ্জ মদ ব্যবসায়ীদের। বাজারে সংকট বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের। কোম্পানিকে দায় পাইকারীদের, সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। পুরোদমে চলছে দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ। ডিপোর কাজ 85% শেষ। 2028 সালের মধ্যে যাত্রী চলাচল শুরুর আশা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশে ধারাবাহিকভাবে কমছে এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে বিনিয়োগ কমেছে 15%। রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে দেশি বিদেশি বিনিয়োগ আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এজন্য ব্যবসার পরিবেশ তৈরি ও আস্থা অর্জন করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। গত কয়েক বছর ধরেই দেশের অর্থনীতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গেল আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই প্রথমেই ধাক্কা খায় দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক। দুর্বৃত্তের হামলা ও শ্রমিক অসন্তোষে অনেকটাই স্থবির হয়ে যায় উৎপাদন। এমন পরিস্থিতিতে বিনিয়োগে স্থবিরতার আশঙ্কা করছেন সরকারের নীতি নির্ধারকরা। বিনিয়োগের একটা স্থবিরতা চলছে, অস্থিরতার কারণে, অনিশ্চয়তার কারণে, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে। ভাটা পড়েছে বিদেশি বিনিয়োগেও। চলতি অর্থ বছরের জুলাই সেপ্টেম্বরে নিট এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে $30 কোটি। গত অর্থ বছরের একই সময়ে যা ছিল $35 কোটি 30 লাখ, অর্থাৎ 3 মাসে এফডিআই কমেছে 15%। নতুন বিনিয়োগ আসবে না এই মুহূর্তে 3 মাসে, কারণ সবাই তো চিন্তা করবে এটা কি হচ্ছে বাংলাদেশে, মানুষের পলিসিগত কি চেঞ্জ হবে, নতুন সরকার আসলে ওটা থাকবে কি থাকবে না, তো ওই আনসার্টিনিটি থাকবে। ইমিডিয়েটলি সমস্ত পরিবর্তন হবে না। দেশের সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে গড়ে তোলা 100টি অর্থনৈতিক অঞ্চলেও কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আসছে না। ব্যবসায়ীরা বলছেন, সেবার পরিধি বাড়ানো এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না। ওর তো প্রফিট করবার টাকা নিয়েও যেতে হবে, তো ওর ওই কনফিডেন্সটা প্রয়োজন। তো আমাদের একটা বড় কাজ হচ্ছে দেশের বিশ্বাসযোগ্যতা বাড়ানো। আমরা যতই বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারবো, আমরা হুট করে পলিসি চেঞ্জ করব না। ইউটিলিটি যে সুবিধাগুলো আছে, বিশেষ করে এখানে যে বিদ্যুৎ, আমরা গ্যাস, অবকাঠামো, এই কাজগুলো কিন্তু বেশ ভালো অবস্থানে আছে। তো আমার মনে হয় যে আমাদের যে 5টি ইকোনমিক জোন এখন প্রস্তুত আছে, এখানে বিনিয়োগকারী, বিশেষ করে দেশি এবং বিদেশি বিনিয়োগকারী, তারা এখন আসতে পারে। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য মতে দেশের এফডিআই এখনও জিডিপির 1% কম। উন্নত দেশের লক্ষ্য পূরণের যা আরও বাড়াতে হবে। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি নীতি সহায়তা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট আরও বেড়েছে। ডিলাররা বলছেন, উৎপাদক প্রতিষ্ঠান চাহিদা মতো তেল সরবরাহ না করায় এই সংকট। 2-1 দিনের মধ্যে এর সমাধান না হলে বাজারে বোতলজাত তেল একেবারেই মিলবে না। এদিকে বেশিরভাগ দোকানে বোতলজাত তেল না পেয়ে ভোগান্তিতে ক্রেতারা। সংকটের দ্রুত সমাধানের দাবি তাদের। ওই যে যারা ডিলার ওনাকে বলেন শুধু আমি তেল নেব, আপনি আড়া দিব না। আপনি আমলিক বললেন কেন? আপনি আমলিক থেকে আমলিক বলছি। 1 লিটার সয়াবিন তেল কেনা নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা বিক্রেতার এই বিতণ্ডা। তেল কিনতে হলে ক্রেতাকে এর সাথে ওই কোম্পানির অন্য আরেকটি পণ্য নিতে হবে, এমন শর্ত জুড়ে দিয়েছেন বিক্রেতা। এতে স্বভাবতই ক্ষুব্ধ ওই ক্রেতা। ব্যবসায়ীদের অভিযোগ, কোম্পানিগুলো সয়াবিন তেলের সাথে তাদের আরও কিছু ভোগ্যপণ্য না নিলে আলাদা করে তেল সরবরাহ করছেন না। আমার 10 বস্তা আড়া দিতে বলছি, তাও আমি বলছি 5 কার্টন দেন, কিন্তু এর পরে বলতেছে আপনি 5 কার্টন পাইবেন না, আপনি 2 কার্টন পাইবেন। 50 লিটার 60 লিটার তেল লাগে, সেখানে আমরা 20 লিটার তেলও পাই না। গত 2 সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন বাজারে চলছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। তবে এই সপ্তাহ এটি আরও প্রকট হয়েছে। দোকানে দোকানে ঘুরেও বোতলজাত তেল পাচ্ছেন না ক্রেতারা। 5-7টা দোকানে গেছি, তীর বা রূপচাঁদা যেটা আমরা ব্যবহার করি সেটা নাই। যে কয়েকটা আড়ত আছে, আমি 4টা দোকানে আমি ঘুরে আসছি। 5 লিটারের কোনো দেশি তেল নাই, সব সানফ্লাওয়ার বা বাইরের কোনো তেল আছে। শুক্রবার সকাল থেকে তেলের সরবরাহ না থাকায় কারওয়ান বাজারের অনেক ডিলারের দোকান ছিল বন্ধ। উৎপাদক প্রতিষ্ঠানগুলো কৃত্রিমভাবে এই সংকট তৈরি করেছে, অভিযোগ তাদের। 1 লিটার 2 লিটার 5 লিটার মালের সংকট বেশি, কিন্তু কোম্পানিগুলো অ্যাভেলেবেল ফ্যাক্টরি থেকে মাল ডেলিভারি দিচ্ছে না।
এদিকে বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম সহনীয় পর্যায়ে। ফুলকপি ও বাঁধাকপি 40 থেকে 50 টাকা, মূলা 30 থেকে 40 টাকা কেজি, মানভেদে সিম 60 থেকে 100 টাকা ও টমেটো বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দরে। তবে বাজারে আলুর দাম এখনও বাড়তি, মানভেদে বিক্রি হচ্ছে 75 থেকে 100 টাকা কেজি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন বাজারে সপ্তাহের ব্যবধানে স্থিতিশীল রয়েছে মুরগি, ডিম ও সবজির বাজার। তবে এখনও বাড়তি আলু, পেঁয়াজ, তেল ও মাছের দাম। সকালে বগুড়া বিভিন্ন বাজারে দেখা যায় সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। প্রতি কেজি ফুলকপি 50 টাকা, বাঁধাকপি 60 টাকা, সিম 120, বেগুন 60 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এখনও বাড়তি আলুর দাম। পুরনো আলু কেজি 80 টাকা ও নতুন আলু 120 থেকে 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ 120 টাকা ও বিদেশি পেঁয়াজ 80 টাকায় বিক্রি হয়েছে। এদিকে বরিশালে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে মাছের দাম। গত সপ্তাহে শুরু হওয়া তেলের সংকট স্বাভাবিক হয়নি, মিলছে না বোতলজাত সয়াবিন তেল। বাজারে নিয়মিত তদারকির দাবি এলাকাবাসীর। সিন্ডিকেটটা ভাঙতে পারলো না এবং গরিবের জন্য বা মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই খারাপ। আগের রেটকেও ছাড়াই গেছে, বাজারের যে পরিস্থিতি আগের যে দাম ছিল তাও ছাড়াই গেছে। আলু 80 টাকা কেজি, দাম তো কমছে না। এর আগে কিনেছিলাম 70, এর আগের সপ্তাহে, আজকে 80 টাকা কেজি। যে আশপাশ আরও বাজার আছে ওগুলা থেকে 10-20 টাকা বেশি না। এই জন্য আসলে সরকারের যে ভোক্তাধিকার এগুলোর পক্ষ থেকে বা বেসরকারি কোনো সংস্থা এগুলো মনিটরিং করা অত্যাবশ্যক জরুরি। আলু আমদানিতে শুল্ক রেয়াতের মেয়াদ বাড়ানো হচ্ছে। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশের প্রেক্ষিতে বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, এনবিআরকে 2025 সালের 31 জানুয়ারি পর্যন্ত আলু আমদানিতে শুল্ক রেয়াত সুবিধা বহাল রাখতে বলা হবে। এনবিআর 4 সেপ্টেম্বর আলু আমদানিতে শুল্ক রেয়াত সুবিধার প্রজ্ঞাপন জারি করে, যার মেয়াদ শেষ হয় গত 30 নভেম্বর। আলু আমদানিতে 25% আমদানি শুল্ক ছিল, কমিয়ে তা 15% করা হয়। একই সঙ্গে আলু আমদানিতে যে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক ছিল তাও সম্পূর্ণ প্রত্যাহার করা হয়। এখন আবার আলুতে আমদানিতে শুল্ক রেয়াতের মেয়াদ বাড়ানো দরকার বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। অর্থনৈতিক শুমারি 2024 উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকগুলোকে শুমারি কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, অর্থনৈতিক শুমারি 2024-এর তথ্য সংগ্রহ কার্যক্রম 10 থেকে 26 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই কার্যক্রম দেশের সব অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলী, জনবল সম্পদ এবং ইউনিটের মৌলিক সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে। জাতীয় এই গুরুত্বপূর্ণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা দরকার। এই পরিস্থিতিতে অর্থনৈতিক শুমারি 2024 সুষ্ঠু ও সুচারুরূপে সম্পাদনের জন্য তথ্য দেয়া সহ শুমারি কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হলো। পুরোদমে এগিয়ে চলছে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজ। ইতিমধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এই রুটের ডিপো নির্মাণ কাজ শেষ হয়েছে 85%। প্রক্রিয়াধীন রয়েছে অন্যান্য কাজের দরপত্র আহ্বানের কার্যক্রম। কর্তৃপক্ষের আশা 2028 সালের মধ্যেই যাত্রী চলাচল শুরু করা যাবে পাতাল রেলে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 31.24 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 1 হচ্ছে প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল। 19.87 কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর রুটে বিমানবন্দর, খিলক্ষেত, নতুন বাজার, রামপুরা, মালিবাগ, রাজারবাগ, কমলাপুর পর্যন্ত 12টি স্টেশন হবে। পূর্বাচল রুটে 11.36 কিলোমিটার দীর্ঘ উড়াল পথে নতুন বাজার, নর্দা, জোয়ার সাহারা, পিতলগঞ্জ ডিপো পর্যন্ত একটি ভূগর্ভস্থ সহ 9টি স্টেশন থাকবে। মোট 12টি প্যাকেজে করা হচ্ছে এমআরটি 1-এর কাজ। প্রথম ধাপে নারায়ণগঞ্জের পিতলগঞ্জে ডিপোর জন্য জমি অধিগ্রহণ শেষে মাটি ভরাটের কাজ প্রায় শেষ। অবকাঠামো, পিলার, রেল লাইন সহ অন্যান্য কাজের পরিকল্পনাও এগিয়ে চলেছে। প্রকল্প পরিচালক বলছে, এমআরটি 6-এর লাইনের অভিজ্ঞতা থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ করা যাবে। নতুন বাজার থেকে আপ টু এয়ারপোর্ট পর্যন্ত টানেল দুইটা একটা পাশাপাশি যাবে। আর রামপুরার থেকে আপ টু কমলাপুর পর্যন্ত একটা উপরে একটা নিচে। এখানে আমরা 40-45 মিটার নিচে যাত্রা চলে যাবো মাঠে। আস্তে আস্তে এটা রামপুরের থেকে দুইটা টানেল চালু হবে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ নগরীতে পাতাল মেট্রো রেল নির্মাণে আরও সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
অবশ্যই চ্যালেঞ্জ আছে, কারণ আপনি জানেন যে আমাদের ঢাকার যে নগরায়ন অনেকটা অপরিকল্পিত, বিশেষ করে উঁচু উঁচু ভবনের যে ফাউন্ডেশনগুলি আমরা দেখি সেটাও কিন্তু মাটির নিচে আছে। তো এটা করার সময় ফাউন্ডেশন যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এমআরটি 1 প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় 54,000 কোটি টাকা। এমআরটি 6-এ প্রতিটি ট্রেনে 6টি করে কোচ থাকলেও একে থাকবে 8টি। এতে প্রতি ঘন্টায় 70,000 যাত্রী পরিবহন সম্ভব বলছে কর্তৃপক্ষ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পিতলগঞ্জ, নারায়ণগঞ্জ। ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্য বিভাগের ওপর আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ। শুক্রবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে 2 দিনব্যাপী এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে জাপান, যুক্তরাষ্ট্র, চীন সহ বিশ্বের 10টি দেশের গবেষক, চিকিৎসকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে 9টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা হয়। এর মধ্যে বায়োটেকনোলজি, সংক্রমণ রোগ, ক্যান্সার গবেষণা উল্লেখযোগ্য। উন্নয়নের জন্য ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্য বিজ্ঞানের অগ্রগতির শীর্ষক এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। ঢাকায় শুরু হয়েছে 3 দিনব্যাপী অ্যাডভান্স টেকনোলজি সলিউশন বা ATS এক্সপো 2024। দ্বিতীয়বারের মতন একক এই বৃহৎ শিল্প মেলা আয়োজন করেছে ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন। বৃহস্পতিবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির হল 3-এ মেলা শুরু হয়েছে, চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। ATS এক্সপোতে একই ছাদের নিচে ওয়ালটনের আন্তর্জাতিক মানের 50,000-এরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্ট, সার্ভিসেস ও টেস্টিং সলিউশন প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি প্রদর্শিত হচ্ছে এনার্জি সেভিংস ও পরিবেশ বান্ধব ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, লিফট সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্স সামগ্রী। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।